আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আজকে আগামীর বাংলাদেশ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি টিভি ওয়ানের পর্দায়। আপনারা জানেন যথারীতি আমরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে বিভিন্ন মেহমান নিয়ে আমরা হাজির হই। যথারীতি আজকেও আমাদের সাথে গুরুত্বপূর্ণ মেহমানরা আছেন। মূলত আজকের প্রোগ্রাম ব্রিটেনে রাত পোহালেই আগামীকাল 5ই আগস্ট, এবং আপনারা জানেন যে আসলে এই জুলাই এবং আগস্টের যে সময়টা, যেহেতু আন্দোলনটা শুরু হয়েছিল জুলাই মাসে এবং এটির সমাপ্তি হয় 5ই আগস্টে। সো এটিকে একটি প্রতীকী নাম হিসেবে 36শে জুলাই এখন বাংলাদেশের মানুষের মুখে মুখে। আজকে 36শে জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী, 2 বছর চলে গেছে। আমাদের মাঝ থেকে এই আন্দোলনে যারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন সে সংখ্যা একেবারেই কম নয়, প্রায় 2000-এর কাছাকাছি। সেই সাথে আহত পঙ্গুত্ব বরণ করেছে বহু মানুষ। আমরা বাংলাদেশের এই আন্দোলনে যারা শরিক ছিলেন, যারা জীবন বিসর্জন দিয়ে যারা এই আন্দোলনে ভূমিকা রেখেছেন এবং যারা আহত হয়েছেন, সকলের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা সেই সাথে তাদের ত্যাগের এবং তাদের কোরবানির যে ফসল, সেটিকে আমরা কতটুকু আসলে তুলে আনতে পেরেছি, তাদের যে আবেগ ছিল, যে অনুভূতি ছিল, সেটিকে কতটুকু পূরণ করতে পেরেছি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে উপস্থিত আছেন, আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন মাহবুব ভাই একাধারে সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক এবং একজন লয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই আজকে আমাদের সাথে স্টুডিওতে শরীক হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং টিভি ওয়ানের দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। ডেফিনেটলি এই দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়, এই দিনটিতে আমরা পেয়েছি। এই দিনটি নিয়ে আমরা কথা বলবো। দর্শকদের শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই। সেই সাথে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অনলাইনে যোগ দেওয়ার জন্যে। প্লেজার আপনাদেরকে এবং টিভি ওয়ানকে সকলকে ধন্যবাদ। আমাদের সাথে আরও একজন আছেন, আপনারা যাকে চিনেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইউকের সদস্য সচিব, আমাদের একান্ত খুবই আপন একজন মানুষ, হিমেল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্যে। Thank you very much for having me. Thank you. আমরা শুরুতেই, যেহেতু আসলে সময় খুবই সংক্ষিপ্ত, আমরা চলে যাব আমাদের মূল আলোচনায়। আমি শুরুতেই আমাদের মেহমান যিনি অনলাইনে আছেন, ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই, আপনার সাথে মূলত আমরা শুরুতেই একটু কথা বলে নিতে চাই, যেহেতু আমরা সেকেন্ড হাফে আপনাকে পাবো না। তো শুরুতেই আপনার কাছ থেকে জানতে চাই, জুলাইয়ের আজকে দ্বিতীয় বার্ষিকী, 2টি বছর চলে গেছে। মানুষ একটি ত্যাগ এবং একটি কুরবানির বিনিময়ে যে রাষ্ট্রকে দ্বিতীয় স্বাধীনতা যাকে বলা হয়, আমাদের মাহবুব ভাই মাত্র মেনশন করলেন, দ্বিতীয় স্বাধীনতার এই 2 বছর উদযাপন উপলক্ষে এই পরিস্থিতিতে যে মানুষের যে ত্যাগ এবং তিতিক্ষা ছিল, যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নের কতটুকু বাস্তবায়ন হয়েছে, কতটুকু হওয়ার সম্ভাবনা আছে, এবং আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি জুলাইকে কিভাবে মনে করছেন, কিভাবে স্মরণ করছেন, এটি আমরা আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। প্রথমেই প্রারম্ভিকতায় আমি বলছি যে বাংলাদেশের 71 পরবর্তী ইতিহাসে অথবা বাঙালি জাতির ইতিহাসে, যদি আমরা 47 থেকে শুরু করি, 47, 71, 24, এর মধ্যে স্বাধীনতার পরে বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গর্বের একটি অধ্যায় হচ্ছে 5ই আগস্ট, 36শে জুলাই। দেখুন, এই সীমানার বাঙালিরা, বাঙালি মুসলমানরা বিশেষ করে, তারা একটি সীমানা পেয়েছিল, কিন্তু ইট ওয়াজ এ কম্প্রোমাইজড সভরেনিটি ইন মেনি ওয়েজ। আপনারা যদি প্রণব মুখার্জির বইটি পড়েন, 1/11-এর পিছনের ইতিহাস, আওয়ামী লীগকে ক্ষমতা আনার ইতিহাস, আপনি শিহরে উঠবেন কিভাবে তারা বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতা আনার চেষ্টা করেছিল। দীর্ঘ 16টি বছর আমিও নির্বাসিত ছিলাম।
আমাকে রাত দিন কাজ করতে হয়েছে, বাংলাদেশের সকলকে কাজ করতে হয়েছে। বাংলাদেশের এই ইয়াং জেনারেশন জেনজিরা তারা তো ভোটাধিকার পায়নি, বাংলাদেশের জনগণ ভোটাধিকার পায়নি, 3টি নির্বাচন তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বাংলাদেশ অলমোস্ট বিকেম এ ভেসেল স্টেট। International community should not endorse the regime. ভারত প্রকাশ্যভাবে, অত্যন্ত লজ্জাজনকভাবে তারা এই আওয়ামী রেজিমের পক্ষে তারা বিবৃতি দিচ্ছিল। 2018 ইলেকশনের পরে প্রথমেই ভারত, পৃথিবীর সকল দেশের পূর্বে ভারত সেই একতরফা নির্বাচন মানে রাতের ভোটের নির্বাচনটিকে তারা এন্ডোর্স করেছিল। 2014 ইলেকশনটি তারা চাপ দিয়ে এরশাদ সাহেবকে ইলেকশনে নিয়ে গিয়েছে। তারা বলেছে আপনি যদি না যান সেখানে বাংলাদেশে জঙ্গি রাষ্ট্র কায়েম হবে, মৌলবাদী রাষ্ট্র কায়েম হবে, এরশাদ সাহেবকে ইলেকশনে নিয়ে যান। তো যে কথাটি বলছিলাম, বাংলাদেশকে ভারত একতরফা তাদের স্বার্থে তাদের অনুগত একটি বাহিনীকে তারা ক্ষমতা এনেছে, ক্ষমতা টিকিয়ে রেখেছে। তো এই কারণে আমি বলছিলাম এটা একটা কম্প্রোমাইজড সভারেন্টি। আমরা সকল দিক থেকে বঞ্চিত হয়েছি। ভারত তার পূর্বাঞ্চলে যাওয়ার জন্য একতরফা কোনো শুল্কবিহীন ভাবে বাংলাদেশের সীমানার ভিতর দিয়ে তারা করিডোর ব্যবহার করছে, দীর্ঘ পথ করিডোর। তো সকল দিক থেকেই আমাদের যেখানে মানবাধিকার ছিল না, এবং বাংলাদেশের নাগরিকদেরকে একতরফা বাংলাদেশ থেকে গুম করে ভারতে পাঠিয়ে দেওয়া হতো, ভারতে রাখা হতো, ভারতে অ্যারেস্ট করা হতো। এবং আমরা যখন ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কাজ করতাম, ভারত তাদের এই কাজগুলোকে লেজিটিমেট হিসাবে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে উপস্থাপন করত। তো বাংলাদেশ সত্যিকার অর্থে একটি স্বাধীন দেশ ছিল না। বাংলাদেশে মানুষের রাজনৈতিক অধিকার ছিল না, ছিল না গণতন্ত্র, ছিল না মানবাধিকার, ছিল না আইনের শাসন, ছিল না ফ্রিডম অফ অ্যাসেম্বলি এন্ড অ্যাসোসিয়েশন। তো এই যে জুলাই বিপ্লবের কারণে, ছাত্র জনতার এই অভ্যুত্থানের কারণে অনেক স্বপ্ন তাদের ছিল, কিন্তু সেই স্বপ্ন তো পূরণ হয়নি। অ্যাটলিস্ট এতটুকু হয়েছে, একটি নির্বাচন হয়েছে, যদিও সেই নির্বাচন নিয়ে কিছুটা প্রশ্নও রয়েছে, কিন্তু জনগণ ভোট দিতে পেরেছে, জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, জনগণ রাজনীতি করতে পারছে। বাংলাদেশ, আমি বলবো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এখন আর কম্প্রোমাইজ না ইন গ্রেট এক্সটেন্ট। তো আমরা গ্রাজুয়ালি আমরা সত্যিকার জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে এগিয়ে যাব, বাট আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। জুলাই যে উদ্দেশ্যে কায়েম হয়েছে তা আমরা পাইনি, বাট আমি আশাহত নই, আমরা তো কিছুটা পেয়েছি। যদি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, সিভিল সোসাইটি ঐক্যবদ্ধ থাকে, সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকে, আপনারা আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা বাংলাদেশ যে এই বাংলাদেশ 2.0 পেয়েছে, এটি সত্যিকার অর্থেই বাংলাদেশ 2.0-তে পরিণত হবে। আমি আশাবাদী থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ মোল্লা ভাই, আপনার এই আশাবাদের সাথে আমরাও আশাবাদী হতে চাই। সেই সাথে আপনার কাছে তো অনেক কোশ্চেন আছে, যদিও আমাদের হাতে সময় সেভাবে নাই। আমি একটু আমাদের মাহবুব ভাইয়ের কাছে যেতে চাই। মাহবুব ভাই, জুলাইয়ের সেই রক্তঝরা দিনগুলো আমাদের তারুণ্যের যে উদ্দীপনা ছিল, যে আত্মত্যাগ ছিল, এবং একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তখন আমাদের যুব সমাজ এবং আমাদের মা বোনেরা দেখেছিল, যে কারণে আপনি জানেন যে মহিলারা সবাই বের হয়ে এসছেন, সাবেক সিভিল সার্ভিস যারা করতেন, সামরিক অফিসার সবাই বের হয়ে এসছেন। ইভেন আমরা দেখেছি সেলিব্রিটি অনেক মানুষ তাদের সন্তানকে রাস্তায় দিয়ে গেছেন, যে আমার সন্তানকে দিয়ে দিলাম, শহীদ হলে হোক। এই যে একটি উদ্দীপনা মানুষের মধ্যে কাজ করেছে, আজকে দ্বিতীয় বছর পার হওয়ার পরেও আমরা যে আদম্য প্রচেষ্টা নিয়ে এই দ্বিতীয় স্বাধীনতাটা আমরা পেলাম, সেখানে বাস্তবতা আসলে এখন কি বলে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন?
এটি যদি আমি মোল্লা ভাইয়ের কথার রেশ ধরে বলি যে স্টিল আমরা আশাবাদী হতে পারি, কারণ হচ্ছে মানুষ যেহেতু ভোট দিতে পারেনি অনেক বছর, মানুষ ভোট দিয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি দেখবেন যে পার্লামেন্টে এখন কিন্তু ডিবেট হয়, যেটা আমরা ডিবেট দেখি নাই বহু বছর বাংলাদেশে। আপনি হয়তো 2 বছর বা 5 বছরেও আপনি যেভাবে আমরা আশা করেছিলাম সেটা হয়তো দেখতে পাবেন না, এটা বাস্তবতা। কারণ ডেমোক্রেসি, যে মিনিংফুল ডেমোক্রেসি যেটা বাংলাদেশে একদম হারিয়ে গিয়েছিল, সেটা হয়তো এখন শুরু হয়েছে। হয়তো আবার একটা যদি ভালো ইলেকশন, আবার একটা ইলেকশন হয়, তখন এটা আরও বেশি প্রস্ফুটিত হবে। আবার মনে করেন যে আমরা যেটা চেয়েছিলাম, অথবা আমরা যে বৈষম্যহীন সমাজ চাই, মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, সেটা একদিনে আপনি পাবেন না, হয়তো অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমাদের রাজনীতিবিদদেরও আরও চেঞ্জ হতে হবে। বিশেষ করে যেটা বলেছেন আবু বকর মোল্লা সাহেব, উনি বলছেন যে ঐক্যবদ্ধভাবে আপনার যে টার্গেট সেদিকে এগিয়ে যাওয়া, সেটা হয়তো আরও সময় লাগবে। কিন্তু আমরা আরও বেশি আশাবাদী হতে চাই যে বাংলাদেশের রাজনীতিবিদরা আরও বেশি দায়িত্বশীল হবে, এবং এই যে নতুন প্রজন্মের যে লড়াই, 36শে জুলাই বা জুলাই বিপ্লব অথবা 5 আগস্ট, এগুলো যদি তারা প্রত্যেকটা কাজে মনে রাখে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অসংখ্য ধন্যবাদ। হিমেল ভাই, আপনি আমাদের সাথে আছেন। আমরা একটি ছোট্ট ব্রেকে যাওয়ার আগে আপনি যদি সংক্ষেপে আমাদেরকে বলেন যে দ্বিতীয় স্বাধীনতার আজকে দ্বিতীয় বর্ষ, আমরা কতটুকু আসলে অর্জন করতে পেরেছি, খুব সংক্ষেপে বলবেন, কারণ পরে আপনার সাথে আমরা ব্রেকের পরে আবারও কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা আমাকে শুনছেন, আজকে গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি এবং ফ্যাসিবাদ পতনের 2 বছর পূর্তি। সেই জায়গা থেকে যারা 1400 মানুষ তাদের প্রাণের বিনিময়ে আমাদেরকে বাংলাদেশ 2 উপহার দিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি স্মরণ করছি আমার সেই আহত ভাইদের, মোর দেন 30,000 পিপল যাদের অঙ্গহানির বিনিময়ে আমরা আজকে বাংলাদেশে একটা অ্যাটলিস্ট ডেমোক্রেটিক একটা ট্রানজিশনের স্বপ্ন দেখতে পাচ্ছি। আমি তাদেরকে স্মরণ করছি। অনেক আশা আমাদের পূরণ হয়েছে, অনেক প্রত্যাশার জায়গা আমাদের আছে। আশা পূরণ যদি আমি বলি যে বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিবাদের হাত থেকে, বাংলাদেশ মুক্ত হয়েছে একনায়কতন্ত্রের হাত থেকে, বাংলাদেশ মুক্ত হয়েছে হিমেল ভাই, আমরা আপনার আধিপত্যবাদের পুরো হাত কথাটা থেকে। এখনো শুনতে পাচ্ছি না, আমরা আবারও আপনার কাছে আসব। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আগামীর বাংলাদেশ। আমরা আলোচনা করছিলাম আমাদের নতুন যে স্বাধীনতা তার দ্বিতীয় বর্ষ। আমরা একটি ছোট্ট ব্রেকের পরে ফিরে এসে আবারও বিস্তারিত কথা বলবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।
La 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 la. আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন আগামীর বাংলাদেশ টিভি ওয়ানে পর্দায়। আমরা কথা বলছিলাম জুলাই বিপ্লবের আজ দ্বিতীয় বার্ষিকী, অর্থাৎ দ্বিতীয় বর্ষ চলে গেছে, তৃতীয় বার্ষিকীর তৃতীয় বর্ষে পার দিচ্ছে। এই মতো অবস্থায় বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের আপামর জনসাধারণের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা যারা 71 সালে জন্মগ্রহণ করেনি তারা যে পরিবেশটা কখনো দেখিনি, শুধু মুখেই শুনেছি আমাদের মুরব্বীদের কাছে, সেরকমই একটি বাস্তবতা আমরা দেখেছি এই 36 জুলাই বা 5ই অগাস্টে। সেখানে মানুষের যে অনুভূতি, মানুষের যে ত্যাগ, মানুষের যে তিতিক্ষা, মানুষের যে মুক্তি পাওয়ার যে বাসনা, সেই বাসনার যে অভিপ্রায় এবং তাদের যে এটার আউটকাম, সেটি আমরা দেখেছি। প্রবাসে বসে দেখেছি, যারা দেশে ছিলেন তারা নিজেরা বিভিন্নভাবে শরিক হয়েছেন, আমরা যারা প্রবাসে ছিলাম তারাও চেষ্টা করেছি বিভিন্নভাবে এই বিষয়গুলি বোঝার জন্যে, দেখার জন্যে। এরকম একটি পরিস্থিতির পরবর্তীতে যে রাষ্ট্র আমাদের সামনে এসে দাঁড়ালো, সেখানে 2 বছরের মাথায় এসে আমরা আসলে কি পেলাম কি পেলাম না, আসলে আমরা কতটুকু সার্থক হতে পেরেছি, এই আন্দোলনের রেজাল্ট আমরা কতটুকু ঘর তুলতে পেরেছি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে আমাদের দুজন মেহমান এখন আছেন। আমরা কথা বলছিলাম এম.এ. হিমেল ভাইয়ের সাথে, যিনি মেম্বার সেক্রেটারি এনসিপি ইউকে। আমাদের সাথে আছেন ব্যারিস্টার মাহবুবুর রহমান। আপনাদের দুজনকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, আমরা কথা বলতে বলতেই মাঝখানে ব্রেকে চলে গিয়েছি। আমি আবারও ফিরে যাচ্ছি হিমেল ভাইয়ের কাছে। হিমেল ভাই, যদি আপনি আপনার সেই আমি যেখানে কথা শুরু করেছিলাম যে আসলে 2 বছরের যে ত্যাগ এবং তিতিক্ষার পরে আজকে 2 বছর চলে গেল, আমরা আসলে কোন অবস্থানে আছি আপনার দৃষ্টিতে? নতুন যে বিপ্লব, জুলাই বিপ্লব, এই বিপ্লবের যে রেজাল্ট, এটা কতটুকু আমরা আসলে ঘরে তুলতে পেরেছি, কতটুকু আমাদের কাছে মানে প্রত্যাশার কোন জায়গায় আমরা আছি, এটা যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ মোজাহিদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য। অ্যাগেন আমি যে কথাগুলি বলেছি ওই কথাগুলি আমি রিপিট না করি, আগে বুঝি যে আমাদের বাংলাদেশ আসলে কোন অবস্থানে ছিল এই জুলাই গণ অভ্যুত্থানের আগে। জুলাই গণ অভ্যুত্থানের আগে বাংলাদেশের মানুষ চাইলে ঠিকমতো বাক স্বাধীনতা ওনারা প্রয়োগ করতে পারতো না। ফেসবুকে একটা সামান্য স্ট্যাটাস পারতো না দেওয়ার জন্য। একটা কার্টুন শিল্পী চাইলে একটা কার্টুন একে প্রতিবাদ করতে পারতো না। একটা মা তার সন্তানের খুনের বিচার চাইতে পুলিশের কাছে গেলে পুলিশ তাদের কাছ থেকে ঘুষ চাইতো। দুর্নীতিগ্রস্ত যে আমাদের রাষ্ট্রীয় অর্গানগুলি ছিল, এই ধারা সমগ্র জাতি ক্ষতিগ্রস্ত ছিল। যেই মা তার সন্তান হারিয়েছে, যেই ওয়াইফ তার হাজবেন্ডকে আপনার গুম করে নিয়ে গেছে, সেই বিচার পর্যন্ত চাইতে পারতো না ভয়। সো সেই জায়গা থেকে অ্যাটলিস্ট আমাদের একটা মুক্তির আলো আমরা দেখতে পেয়েছি এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষ মুক্তি পেয়েছে মুজিববাদের হাত থেকে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদেরকে আর মুজিববাদের গল্প শুনে আমাদের ঘুম ভাঙা লাগে না। আমাদের সন্তানরা স্কুলে গেলে এখন স্লোগান শিখে না যে কিভাবে আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়া লাগে। আমাদের বাংলাদেশ মুক্তি পেয়েছে এই ফ্যাসিবাদ, এই একনায়কতন্ত্রের হাত থেকে। বাংলাদেশ মুক্তি পেয়েছে এই ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে। এটা আমি পার্শিয়ালি বলি, এটা আমি ফুল বলি না, কারণ এটা ডিপেন্ড করবে যে বিএনপি কিভাবে অ্যাক্ট করে বর্তমানে ভারতের সাথে। বাট অ্যাটলিস্ট যেই শেখ হাসিনার যেই স্বৈরতন্ত্রের সময় ভারতকে যে একচেটিয়া সুবিধা দেওয়ার যেই নীতি ছিল, ওই নীতি থেকে অ্যাটলিস্ট বাংলাদেশ আপনার কিছু দূরে সরে এসেছে। যা পাইনি তা হচ্ছে আমরা বাংলাদেশে এখনো রুল অফ ল পাইনি, আমরা এখনো অ্যাকাউন্টেবিলিটি পাই নাই সরকারের কাছ থেকে, আমরা এখনো ডেমোক্রেসির যে স্বাদ, সেই স্বাদ আমরা এখনো পর্যন্ত নিতে পারিনি। আমরা এখনো দেখছি যে দলীয়করণ হচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের নিয়োগ যে বাণিজ্য এখনো পর্যন্ত চলছে। বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত ইন্টারগ্রিটি পায় নাই সরকারের কাছ থেকে। একটা গণভোট হয়ে গেল, সেই গণভোটের মধ্যে বর্তমান যিনি প্রাইম মিনিস্টার আছে, মাননীয় প্রধানমন্ত্রী
তখন তৎকালীন বিএনপি যেই আপনার চেয়ারপারসন ছিল বা চেয়ারম্যান ছিল, উনি অ্যাক্টিং চেয়ারম্যান, উনি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনারা গণভোটের পক্ষে অবস্থান নেন, গণভোটে আপনারা ভোট দেন। শুধু অবস্থান নেওয়ার কথা বলে নাই, সরাসরি বলেছিল ভোট দেওয়ার জন্য। আর সেই ভোটের যে অ্যাসপিরেশন, বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন হয় নাই। অ্যাগেইন পলিটিক্যাল যে বিট্রেয়ালের মুখে বাংলাদেশ ধাবিত হয়েছে। সো আমরা অনেক কিছুই পাই নাই। আমার পক্ষ থেকে আমার এতটুকুই ছিল বলা যে যদি বাংলাদেশের সরকার আপনার অ্যাক্ট করে ডেমোক্রেটিক্যালি, যে বাংলাদেশের মানুষ যে ওনাদের ভোট প্রয়োগ করেছে, যেই ভোটের মাধ্যমে মানুষ ওনাকে ক্ষমতায় ওনাকে আপনার আসীন করেছে, অ্যাট দ্য সেম টাইম মানুষ যে একটা পরিবর্তনের জন্য ভোট দিয়েছিল, সেই পরিবর্তন যদি এই সরকার বাংলাদেশের মানুষকে না দিতে পারে, এটা শুধু সরকারের ব্যর্থতা না, এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে সরাসরি গাদ্দারি। এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। অসংখ্য ধন্যবাদ হিমেল ভাই আপনাকে গুরুত্বপূর্ণ এই আলোচনা করার জন্য। আমি আবারও আমাদের স্টুডিওতে আমাদের সাথে আছেন ব্যারিস্টার মাহবুবুর রহমান ভাই। আমি আপনার কাছে ফিরে যেতে চাই। আমরা সম্প্রতি সময়ে যে অবস্থাটা দেখছি বাংলাদেশে, জুলাইয়ের অনেক চাওয়া পাওয়া থাকবেই, কিন্তু সবচেয়ে বড় কথা যেটি সবাই বলেন সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট রেজিম আমাদের উপর চেপে বসেছিল দীর্ঘ 17 বছরের, সেই রেজিমকে সরিয়ে একটি গণতান্ত্রিক পন্থায় বাংলাদেশকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার একটি মাধ্যম বলতে পারি, এবং বাংলাদেশ আবার সেই গণতান্ত্রিক পন্থায় ফিরে গেছে। আমরা দেখলাম সুন্দর নির্বাচন হলো, একটি সরকার দায়িত্ব নিল, সেই সরকারের বয়সও প্রায় 4 মাস 5 মাস পার হয়ে গেল। মূল কথা হচ্ছে যে আন্দোলনে যে সূত্রপাত হয়েছিল, আমরা জানি যে সবচেয়ে মূল যে ভূমিকাটা রেখেছিল সেটা হচ্ছে ভারতের আধিপত্য আমাদের দেশের উপরে, এবং সময়ের সাথে সাথে মানুষ বুঝতে শিখেছে যে কিভাবে আমাদেরকে ছোট্ট একটি দেশ তাদেরকে চুষে খেয়ে ফেলা হচ্ছে। সেখান থেকে আসলে আমরা এখনো পর্যন্ত বের হতে পারলাম কিনা, এবং আমরা মূলত আপনার কাছে যে জিনিসটা আমি জানতে চাই যে যখন যেই রাষ্ট্র নতুনভাবে স্বাধীনতার ঘোষণা দিল বা স্বাধীন হলো, সেখানে যেই শক্তিগুলো পার্টিসিপেট করেছিল, যাদের সবারই ত্যাগ আছে, এই ত্যাগের বিনিময়ে তারা একটি স্বাধীনতা অর্জন করলো। সেই স্বাধীনতা রক্ষা করার পরিবর্তে নিজেদের মধ্যে এখন আমরা দেখছি বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও সেই আগের পরিস্থিতি হচ্ছে, রাস্তাঘাটে হচ্ছে, রাজনৈতিক আমরা সংসদে দেখছি খুব চমৎকার আয়োজন, কিন্তু বাইরের যে পরিস্থিতি, এটি কি আমাদের সেই বহিঃশক্তির যে আমাদের চুষে খাওয়ার যে পন্থাই ছিল, সেই জায়গা থেকে আসলে আমাদেরকে ফেরত নিয়ে যাচ্ছে না? জি, ধন্যবাদ আপনাকে। মূলত আবু বকর ভাই এবং হিমেল ভাই ছিলেন, তার কথার প্রাথমিক অংশ সেগুলো আমি রিপিট করব না, সবগুলোই আমার কাছে মনে হচ্ছে আমার যৌক্তিক কথাবার্তা প্রথম অংশগুলো। কিন্তু আমরা যদি বলি যে বাংলাদেশ একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রে একটা সরকার ছিল, সেই সরকার 5 আগস্টে পালিয়ে গেল। ভাই আপনার কাছে আমি আবারও আসছি। আপনারা জানেন যে স্বাধীনতার দ্বিতীয় বর্ষে আমরা যেই অবস্থানে বর্তমানে দাঁড়িয়ে আছি, সবচেয়ে মূল জায়গা যেই সমস্যাটি আমাদের হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে যেভাবে দীর্ঘ 17 বছর আমাদের প্রত্যেকের চোখে দেখা একটা বাস্তব অবস্থার মুখোমুখি আমরা হয়েছিলাম, সেই বাস্তব অবস্থা থেকে আমরা আসলে কতটুকু বের হতে পেরেছি, এবং এখনো পর্যন্ত এই অন্তদ্বন্দ্বের কারণে যেই স্বাধীনতার 24-এর যে স্বাধীনতার পার্টিসিপেট যে দলগুলো ছিল, তাদের মধ্যে আমরা দেখছি যে সম্প্রতি সময়ে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে, এবং এটি ছোট ছিল এখন অনেক বড়তে পরিণত হয়েছে। এতে কি সেই বহিঃশক্তির যেই আমাদের ভিতরে ঢুকে আমাদের মধ্যে যেই বৈপরীত্য তৈরি করার যে প্রচেষ্টা, সেটি কি তারা আবার সফল হচ্ছে, এটি আপনি মনে করেন না? প্র্যাকটিক্যালি আমি যেটা শুরু করছিলাম যে বাংলাদেশ একটা রাষ্ট্র, সে রাষ্ট্র আপনি যদি বলেন যে পার্শ্ববর্তী প্রতিবেশী হচ্ছে ভারত, তো ভারত এবং বাংলাদেশের যে রিলেশন, যেটা শেখ হাসিনার সময় কেমন ছিল সেটা আমাদের অন্য সহ আলোচক উনি বলেছেন। ঠিক কিভাবে বাংলাদেশের যে সরকার ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাকে তারা কবজা করেছিল, সেটি প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন যে যেটা আবু বকর মোল্লা সাহেব বলছিলেন যে বাংলাদেশের মানুষ গুম হতো, পাওয়া যেত ভারতে, তারা তাদেরকে গ্রেপ্তার করতো। তো এরকম একটা পরিস্থিতি যখন ছিল, ঠিক 5 আগস্টে এসে আমরা যদি দেখি যে পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? শুধুমাত্র সংসদের 300 এমপি ছাড়া প্র্যাকটিক্যালি পুরো সরকার ব্যবস্থায় যে অ্যাডমিনিস্ট্রেশন,
আপনার গোয়েন্দা সেনাবাহিনী, তারা কিন্তু সেম পজিশনে সবাই আছে। তার মানে হচ্ছে যেই সেনা সদস্যরা আপনার ভাইকে গুম করেছে, সেই সেনা সদস্যদের মেজরিটি স্টিল দায়িত্বে আছে। আপনি দেখবেন যে ব্রিটিশ হোম অফিসের যে বাংলাদেশ সম্পর্কে যে গাইডেন্স CPIN, সেখানে এরকম উল্লেখ আছে যে বাংলাদেশে টোটাল পুলিশ হচ্ছে ধরেন 217,000, 2,17,000, সেখানে 111,000 হচ্ছে যে আপনার আওয়ামী লীগের নিয়োগ করা। এখন 111,000 মানে হচ্ছে 1 লাখ, মানে অর্ধেকের বেশি হচ্ছে এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশে ছিল। সেম পিপল কিন্তু সেখানে আছে। এখন যেই ছেলেটা ছাত্রলীগের সেক্রেটারি ছিল অথবা পদে ছিল, তিনি পুলিশে থাকলে আপনি কিভাবে আশা করেন সেই ব্যক্তিরা শুধুমাত্র পার্লামেন্টের 300 আসনের 300 MP যদি চেঞ্জ হয়, আপনি আইনশৃঙ্খলা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? স্টিল আমি বলবো যে ডক্টর ইউনূস সাহেব অথবা এই সরকার যতটুকু পেরেছে, যতটুকু তারা চেষ্টা করেছে, এটা অপেক্ষাকৃত ভালো করতে পারতেছে। আমি কথা বলছিলাম বাংলাদেশের এক গোয়েন্দা সদস্যের সাথে সম্প্রতি, উনি বললেন যে NSI, যারা আপনি জানেন যে সিভিল প্রশাসনের সব কিছু তারা দেখে, আপনার গোয়েন্দা বিষয়গুলো, পুরো শেখ হাসিনার আমলে যে NSI ছিল সবাই এখনো আছে, তাদের কাউকে চেঞ্জ করা হয় নাই। শুধুমাত্র আপনি যদি দেখেন যে আমলাদের কিছু চেঞ্জ হয়েছে আর অ্যাটর্নি জেনারেল অফিস কিছু চেঞ্জ হয়েছে। প্র্যাকটিক্যালি আর কিছু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, আপনি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেগুলো 3rd ক্লাস পাওয়া শিক্ষক ছিল, আওয়ামী লীগের সময় নিয়োগ করা হয়েছিল পলিটিক্যাল ক্যাডার হিসেবে, তাদের কি চাকরিচ্যুত করতে পারবেন বা পেরেছেন? পারেন নাই বা সম্ভব হয়নি। আপনি যে বললাম যে 1,10,000 পুলিশ ছাত্রলীগের ক্যাডার, অথবা এটা UK হোম অফিস বলতেছে, হয়তো তার কাছাকাছি কিছু একটা চিত্র হবে, তাদের কি আপনি চাকরিচ্যুত করতে পারবেন বা পেরেছেন? পারবেন না। তেমন হচ্ছে কি, আপনি যদি বলেন যে আমি এক জাম্পে একটা ভালো স্থিতিশীল দেশের দিকে যাব অথবা বৈষম্যহীন করে তুলবো, ইটস নট পসিবল। আমাদের হয়তো ঐক্যবদ্ধভাবে কাজ করলে এটা সম্ভব হতে পারে। কিন্তু মাহবুব ভাই, যে জিনিসটা আসলে আমাদের জানার ছিল, আগ্রহের জায়গাটা ছিল, আমরা জানি যে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আপনিও বাংলাদেশে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আমিও করে এসেছি। আমরা দেখেছি যে ইভেন টেলিভিশনে সাংবাদিকতার জন্য যারা আমরা বিভিন্ন বেসরকারি টেলিভিশনে আমরা অ্যাপ্লিকেশন করেছি, আমাদের পারিবারিক খোঁজখবর নেওয়ার জন্য SB বা NSI-কে ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ যদি এইভাবে করে থাকে, এবং আমরা দেখেছি যে আপনি কখনো হয়তো আমাদের ছাত্র জীবনে আমাদের কারোর কোনো ছিল না, আইডেন্টিফিকেশন ছিল না, কারণ তখন তো ক্যামেরা বা মোবাইলের এই যুগ ছিল না। কিন্তু যেই ছাত্রনেতারা সেই সময় রাজনীতি করতো, তারা পরবর্তীতে তাদের যে আমাদের যে গোয়েন্দা বাহিনী, তাদের কাছে একটা ডেটা থাকতো, সেখানে তারা আপনার চেহারার একটা বর্ণনা থাকতো। যেহেতু আমার বাবা পুলিশের ছিলেন, আমি এই বিষয়গুলো খুব ক্লোজলি দেখেছি। তো সেখানে তাদেরকে ওই তথ্যের ভিত্তিতে আপনাকে আইডেন্টিফাই করতে পারতো, আপনি মাহবুব না অন্য কেউ যদি এসে বলতো আমি মাহবুব, তাহলে তারা মানতো না, কারণ তারা জানে যে আপনার চেহারার অবয়ব সম্পর্কে। এতভাবে তথ্য তাদের দলীয় নেতাদের কাছে, পুলিশের কাছে তো ছিলই, দলীয় নেতাদের কাছে পর্যন্ত গেছে। আপনি লন্ডনে কিছু করেছেন, আপনার গ্রামের বাড়িতে পর্যন্ত আপনার বাবা মাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আপনার ঢাকারটা তো আছেই দেশের মধ্যে। এরকম পরিস্থিতি যদি তারা করে ফেলতে পারে, গত 2 বছর হয়ে গেল এই ফ্যাসিস্ট রেজিমে চলে যাওয়ার, এবং এই সরকার অলরেডি 4 মাস হয়েছে, এখনো পর্যন্ত বাহ্যিক কোনো পরিবর্তন কোথাও দেখছি না। এবং আরেকটা জিনিস আমি আপনাকে একটু স্মরণ করাই দিতে, যেহেতু আপনি বিভিন্ন মাধ্যমের সাথে যোগাযোগ রাখেন, আমার বাবা যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এসেছিল, তার পরপরই পুলিশের নিয়োগের সময় তখন 2.5 লাখ টাকা করে ঘুষ নেওয়া হতো SI-এর। 4 জন মানে আমাদের সাহেবের সময়, হ্যাঁ না, আওয়ামী লীগ যখন প্রথম আসলো, স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব ছিল, 4 জন SI নিয়োগ করা হয়েছে, হিন্দু ভদ্রলোক 4 জনই। এদের 4 জনের 2.5 লাখ টাকা, এরা এমন এক পরিবার থেকে এসেছে, এদের অ্যাবিলিটি ছিল না। এরা 4 জন কিভাবে এদের টাকার জোগাড় হয়েছে এরা জানে না। চাকরি পাওয়ার পরে তারা জেনেছে কোনো একজন মারোয়ারি ব্যবসায়ী তাদেরকে টাকা দিয়েছে তাদের পক্ষ থেকে। এবং যেহেতু আমার বাবা গোয়েন্দা বিভাগে ছিলেন, আমরা এই কিছু বিষয়ে অনেক সময় জানতে পারতাম, সব কিছু না জানলেও ওভারঅল সিনারিওটা আমরা জানতাম, যেভাবে তারা তাদেরকে দীর্ঘ বছর ধরে তারা সেট আপ করেছে। 4 মাস আমি মনে করি যে এটা খুবই অল্প সময়, কিন্তু ঐক্যমত্যের জায়গাটা আসলে যদি থাকতো এবং র্যাপিডলি চেঞ্জ করা হতো, সেইটার পরিবর্তে আমরা দেখছি যে ভিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সব জায়গায় এখনো পর্যন্ত আবার বিরোধী দলের লোক খোঁজা হচ্ছে, এই জামাতি কিনা NCP কিনা, তাদেরকে সরাইতে গিয়ে বিএনপির ওই পরিমাণ বর্তমান সরকারে যারা আছে তাদের ওই পরিমাণ লোককে তারা রিক্রুট না করতে পারে, এই জায়গাগুলোতে যে আবার সেই ফ্যাসিজের লোকজনই এসে জায়গা পাচ্ছে, এইটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন? ডিফাইনটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে অ্যাডমিনিস্ট্রেশনে আপনি যদি বলেন যে আমি যারা মানে মাঠ প্রশাসন, মানে মাঠ লেভেলের প্রশাসন, যেমন মনে করেন যে DC, আপনার TNO মানে উপজেলা নির্বাহী অফিসার,
এখন আসলে উপজেলা নির্বাহী অফিসাররা কিন্তু তৃণমূলের সাথে কাজ করে। এখন যদি বলেন যে উপজেলা নির্বাহী অফিসারদের শেখ হাসিনা একটা নির্দেশ দিল, ইনফরমালি আমি একটা নির্দেশ দিল, যেহেতু তারা রিক্রুটেড হয়েছে কিন্তু শেখ হাসিনার সময়ে এবং তার পলিটিক্যালি কমিটেড পার্সনদের কিন্তু তারা রিক্রুট করেছে, কারণ তারা ওই রকমই করে আপনার সকল রিক্রুটমেন্ট প্রসেসগুলো করেছে। তাহলে আপনি দেখেন যে ডক্টর ইউনূস সাহেব যখন ছিলেন অথবা এখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তাদের নির্দেশনার চেয়ে কিন্তু এই উপজেলা নির্বাহী অফিসাররা কিন্তু তাদের নির্দেশনা গোপনে হলে বেশি শুনতে পারে। যে জন্য আপনি দেখবেন যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরেও বাংলাদেশে প্রায় 2000 মানুষের জীবন গিয়েছে মাত্র 2 বছরের মধ্যে, প্রত্যেকটা জেলায় মানুষ রক্তাক্ত হয়েছে, প্রচুর মানুষ আহত, স্টিল কিন্তু ছাত্রলীগ বা আওয়ামী লীগ কিন্তু মাঠে এখন মিছিল করা শুরু করেছে। এর কারণ কি? কারণ হচ্ছে পুরো অ্যাডমিনিস্ট্রেশনে, আপনি সেটা নির্বাহী বিভাগ বলেন, বিচার বিভাগ বলেন, সব জায়গায় আওয়ামী লীগের লোকজন আছে। কারণ আপনি এটা, তারা তো 3 ভাগের 2 ভাগ মানুষ হচ্ছে গত 15-20 ইয়ার্সে তাদের রিক্রুটেড। তো এই মানুষকে কিন্তু আপনি ফেলে দিতে পারবেন না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি। জাতীয় সংসদের চিফ হুইপ, উনি লন্ডনে গত 1 সপ্তাহ ছিলেন, তো আমার সাথে অনেক পার্সোনাল কথা হয়েছে যে আসলে সরকার কি করতে চায় অথবা কি করতে পারছে না। তো ওনার কাছে আমার মনে হয়েছে ওনার বিভিন্ন কথায় যে প্রাইম মিনিস্টার তারেক রহমান, যেটা আগের যারা প্রাইম মিনিস্টার ছিলেন তারা রেসপেক্টেড, তাদের বিষয়ে আমি কোনো কিছু বলছি না, তাদের চেয়ে একটু উনি চেঞ্জ আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, অথবা আপনি দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি। তো ওনার মধ্যে একটা মানে একটা ইচ্ছা আছে যে ভালো কিছু করার, একটা চেঞ্জ করার। কিন্তু সমস্যাটা হচ্ছে, এটা উনি প্রাইম মিনিস্টার নিজেও বলেছেন লাস্ট উইক আপনার মিডিয়ার সামনে, যে আমি কোনো কিছু চিন্তা করি কিন্তু ইমপ্লিমেন্ট করতে সমস্যা হচ্ছে। কেন হচ্ছে? বিকজ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এমন লোক আছে যারা এগুলো ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না। এটি কিন্তু উনি প্রথমবারের মতো বলেছেন লাস্ট উইকে। এবং আমি চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাহেবের রেফারেন্সেও বলছি যে তারা শুধু পার্লামেন্টে যে 300 সংসদ সদস্য, তাদেরকে শুধু আইডেন্টিফাই করতে পারতেছে প্রপারলি যে তারা আইদার এনসিপির অথবা জামাতের অথবা বিএনপির। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে তারা দেখা যাচ্ছে এখন যারা সচিব, ধরেন আপনি মন্ত্রী পরিষদ সচিব, তিনি হয় বিএনপির অথবা জামাতের হতে হবে, মানে যদি পলিটিক্যালি চিন্তা করেন ওই মতাদর্শের, অথবা পজিটিভলি থিঙ্কিং করবেন। কিন্তু তিনি শেখ হাসিনার সময় কিন্তু 15-16 ইয়ার্স অথবা 20 ইয়ার্স 18 ইয়ার্স চাকরি করেছেন। তেমন হচ্ছে কি ওই মেকানিজমের মধ্যে দিয়ে তিনি গেছেন। যেমন ঢাকার ডিসি আমার খুব জানাশোনা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চিনতাম, ঢাকার ডিসি ফরিদা খানম, এখন তাকে যখন ডিসি করা হয় দেখা যাচ্ছে তিনি একসময় ছাত্র রাজনীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন, বিএনপির সাথে কোনো না কোনোভাবে। কিন্তু যখন তাকে ডিসি করা হলো তখন সোশ্যাল মিডিয়ায় আপনি দেখছেন যে শায়ের একটা ইয়ে দিয়েছিল যে শেখ মুজিবকে নিয়ে তিনি গান গাইছেন। তার মানে হচ্ছে কি বাংলাদেশের মেজরিটি মানুষ 2024 সালের 5 আগস্টের আগে বা জুলাই বিপ্লবের আগে আওয়ামী ফেসিবাদের সাথে সম্পৃক্ত হতে হয়েছে, বিশেষ করে যারা প্রশাসনে ছিল, যারা বিভিন্নভাবে সরকারের সাথে কাজ করেছে, সেটা প্রকল্প ভিত্তিক হোক, ইভেন দি এনজিওগুলো বলেন, যারা এনজিও তারাও তাদের সাথে কোনো না কোনোভাবে অ্যালাইন হতে হয়েছে। মিডিয়াগুলো ইভেন এনজিও তো আমরা দেখেছি যে ইভেন ইসলামিক রিলিফ এবং মুসলিম এইড, তারা ভারত থেকে শিখ ধর্মাবলম্বী অথবা হিন্দু কোনো ধর্মাবলম্বীকে নিয়ে এসে তাদের চ্যারিটির বাংলাদেশের ডাইরেক্টর করতে হয়েছে, নাহলে তারা টিকতে পারছে না। তো আমি কেন এই কথাগুলো বললাম এই জন্য যে আমাদের যে স্বপ্ন, এই স্বপ্নটা কিন্তু শুধু আমার না, এমনকি আমার মা যার বয়স এখন মানে 80 ইয়ার্স, শুধু তার না, আমার ছেলের বয়স 6 বছর, তারও এই স্বপ্ন। কারণ এই 4 তারিখে আমার ছেলে কিন্তু আলতাবালি পার্কে চলে আসছিল, আমাকে জোর করে নিয়ে আসছে। সে, তার বয়স তখন 5 বছর, আচ্ছা 4.5 বছর, সরি এখন 6.5 বছর, 4.5 বছর। সে আমাকে বলতেছিল যে অনেক বেবিদের মেরে ফেলছে শেখ হাসিনা, চলো আমরা রাস্তায় বা মিছিলে যাই। এই চিন্তাটা কিন্তু 4.5 বছর যিনি ইউকেতে জন্ম, তার মধ্যে এটা এসেছিল, কারণ সে মিডিয়ায় দেখেছে যে অনেক শিশুদের মেরে ফেলছে। তার মানে হচ্ছে আমাদের যে স্বপ্নটি, এই স্বপ্নটি হচ্ছে হোল মানুষের, বাংলাদেশের সকল মানুষের, তারা পৃথিবীর যেখানেই থাকুক। এমনকি অনেক আওয়ামী পরিবারের সদস্যরাও তখন বলেছে শেখ হাসিনার চলে যেতে হবে অথবা চলে যেতে পারে, হয়তো সসম্মানে চলে যেতে হবে, তারা এই বক্তব্যটা দিয়েছে। কিন্তু আমরা সেদিন দাঁড়িয়ে বলেছিলাম আলতাবালি পার্কে, আপনাদের বিভিন্ন মিডিয়ায় আমরা বক্তব্য বলেছি যে শেখ হাসিনাকে চলে যেতে হবে এবং আজকে চলে যেতে হবে, এবং তিনি 5 তারিখে পরে চলে গেছেন। তো এই যে চলে যাওয়াটা কিন্তু যখনই আপনি বলেছিলেন যে কিছু জায়গায় সম্মতি অথবা ঐক্যবদ্ধ নেই, বিশেষ করে এই আন্দোলনের শরিক দলগুলো, ওই জায়গায় কিন্তু আওয়ামী লীগ কিন্তু সুবিধা নিতে পারে। যেটি আপনি দেখছেন যে ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা প্রত্যেক দিনই একটা বক্তব্য দিচ্ছেন যে আমি চলে আসতেছি। আমি তৃণমূলের যে তার নেতাকর্মীরা রয়েছেন, দেখা যাচ্ছে তিনি তার এক কর্মীর বাবা আমার এলাকায় অসুস্থ হয়ে মারা গেছে।
এখন শেখ হাসিনা বক্তব্য দিয়ে বলছেন, মানে তার সাথে ফোন কলে, যে আমরা এর হত্যার বিচার নেব। কি হত্যা? যে ওই ছেলে তার বাবাকে দেখতে পারে নাই, এসে তার হয়তো মামলা আছে বা সামথিং এর জন্য আসতে পারে নাই, বলছে এটার বিচার নেব, তুমি লিখে রাখো কারা কারা তোমাকে এলাকায় আসতে দেয় না, তোমার নাম কারা কারা মামলা করেছে। তেমন হচ্ছে কি যে শেখ হাসিনা যে এত মানুষের হত্যার সাথে জড়িত, এই যে মানে মানে একটা রিগ্রেট, হ্যাঁ, সিরিয়াস যে অপরাধ, এই অপরাধের রিগ্রেট কিন্তু তার মধ্যে নেই, এমনকি আওয়ামী লীগের কোনো নেতা কর্মীর মধ্যেও নেই। তারা যেটা করার চেষ্টা করতেছে, যেহেতু তাদের হাতে এখন বিলিয়নস অফ ডলার্স আছে সারা পৃথিবীতে এবং বাংলাদেশেও, তারা এই যারা সরকারি দল, যারা বিরোধী দল অথবা অন্যান্য দল আছে, তাদেরকে নানাভাবে আমার মনে হয় যে বিপদগামী অথবা ভুল বোঝানোর চেষ্টা করতেছে, কারণ ফাইন্যান্স ওয়ার্ক করে। এবং আপনি যদি বলেন যে ইন্ডিয়া আমাদের সাথে যে বিভিন্ন সময়ে, যেটা আপনার আবু বকর ভাই বলছিলেন, যে ইলেকশন কিভাবে ম্যানিপুলেট করেছে, সেখানে তো আসলে ফাইন্যান্স বা একটা বড় ভূমিকা আধিপত্যবাদের মধ্যে রাখা, সেই চেষ্টাটি করেছে। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই। আমরা আবারও আপনার কাছে আসবো। আমাদের সাথে যোগ দিয়েছেন অনলাইনে আমাদের ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই। মোল্লা ভাই, আপনাকে আবারও স্বাগতম, আপনি আমাদের সাথে আবারও যোগ দিতে পেরেছেন। আমরা আপনার কাছে যে বিষয়টি নিয়ে মাহবুব ভাই বলছিলেন যে আসলে খুব অল্প সময় নতুন সরকারের, কিন্তু এর মধ্যেও আমরা যেটি দেখছি যে বিগত সরকারের আমলে যেই প্রশাসনিক যে কাঠামোগুলো ছিল তার কোনো পরিবর্তন হয়নি। এটি পরিবর্তনের জন্যে সেটির পরিবর্তে আমরা দেখছি যে মাঠ পর্যায়ে যে একটি ঐক্যমত্য ছিল জুলাই কেন্দ্রিক, সেই ঐক্যমত্যের মধ্যে একটা বড় ধরনের বিভেদ তৈরি হয়েছে এবং সরকারি দলের যে ছাত্র সংগঠন বা অন্যান্য সংগঠনগুলো আছে, স্বাভাবিকভাবে সরকারি দলে যারা থাকেন তাদের আধিপত্যটা একটু বেশি থাকে। তো সেই আধিপত্যটা আসলে এমন লেভেলে চলে গেছে যেটা সংঘাতের পর্যায়ে গেছে, যেটি আমরা যে আশঙ্কা করছিলাম পড়শি দেশগুলো যে সুবিধাগুলো নিয়ে থাকতো আমাদের ভিতরে, ডিভাইডেশন রুলসটাকে তারা কাজে লাগাতে পারতো, সেটি আবার নতুনভাবে সামনে আসছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে সরকার কি পারে না যে এই পরিস্থিতিকে কন্ট্রোল করে একটি গঠনমূলক রাজনৈতিক ধারা তৈরি করতে? এবং এই বিশেষ করে আরেকটা বিষয় মাহবুব ভাই বলছিলেন, যেটি হচ্ছে যে একসময় হয়তো বিএনপি রাজনীতি করেছে, বর্তমান সরকার যারা আছেন তাদের রাজনীতি করেছে, তারা এখন মাঝখানে তারা এত বেশি আওয়ামী লীগের হয়ে গেছিলেন এবং তারা নিজেদেরকে প্রুভ করতে এই ফ্যাসিস্টদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। তারা আবারও নিজেদের সেই পুরনো পজিশনকে ইউজ করে আবারও প্রশাসনে বিভিন্ন জায়গায় বসছে। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন বা এটিকে কিভাবে আপনি এর পরিবর্তনের জন্য আপনার ভাবনাটা কি? ধন্যবাদ। দেখুন, আজকের যিনি অর্থমন্ত্রী এবং আজকের যিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ওনার সাথে নির্বাচনের কয়েক মাস পূর্বেই বিএনপির গুলশান অফিসে আমার দেখা হয়েছিল, কথা হয়েছে প্রায় 2 ঘন্টা ব্যাপী। আমার সাথে একটা ইন্টারন্যাশনাল টিম ছিল। তো বাংলাদেশ বিএনপি হয়তো বুঝতেছিল যে ওনারা ক্ষমতা আসবেন, তো ওনারা আমাদেরকে জিজ্ঞাসা করতেছিলেন আপনাদের এক্সপিরিয়েন্স কি অথবা আপনাদের অ্যাডভাইস কি। আওয়ামী লীগ, আপনি যে প্রশ্নটি করেছেন যে আওয়ামী লীগ তো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, একটি বড় ধরনের বড় সংখ্যায় আওয়ামী লীগের লোকজন প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়ে গিয়েছে, তারা তো অবস্টাকল সৃষ্টি করছে এবং করবে, এই ক্ষেত্রে সমাধানটি কি? তা আমার সাথে যে ইন্টারন্যাশনাল টিমটি ছিল এবং আমরা সকলে মিলে একটাই কথা বলেছিলাম সরকারকে, যে বাংলাদেশে যা ঘটেছে এটি কিন্তু নতুন নয়, এটির কিন্তু উদাহরণ আরো আছে। এইটির উদাহরণ কিন্তু তার্কিতে আছে। তার্কিতে প্রায় আপনারা জানেন যে একটি কু হয়েছিল। কুয়ের পরে এরদোগান সাহেব যখন ক্ষমতা সুসংহত করতে যেয়ে উনি উদ্ঘাটন করলেন যে আওয়ামী লীগের মতো একটা বিশাল বাহিনী, প্রশাসনের, রাষ্ট্রযন্ত্রের সকল জায়গায়, সেনাবাহিনী সহ সকল জায়গায় দীর্ঘদিন ধরে কাজ করেছে, যারা তুরস্কের ইন্টারেস্টের বিরোধী, সার্বভৌমত্বের বিরোধী, তুরস্কের গণতন্ত্রের বিরোধী, তারা একটি বড় ধরনের চ্যালেঞ্জে পড়ে গেলেন। তারা তখন জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করলেন যে যদি আমরা সামনে যেতে হয়, আমরা কম্প্রোমাইজ করে সামনে যেতে পারবো না। ওনারা তখন জাতিগতভাবে ইউনাইটেডলি একটা বোল্ড সিদ্ধান্ত নিয়েছেন। 1 লক্ষের উপরের মানুষ তারা অ্যারেস্ট করেছিল। বিচার বিভাগ, শুধু বিচার বিভাগ থেকে কয়েক হাজার লোককে তারা সম্পূর্ণরূপে চাকরিচ্যুত করেছিল।
প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে তারা লোকজন চাকরিচ্যুত করেছিল। সেটির সংখ্যা ছিল 10,000-এর বেশি, প্রশাসন থেকে, কয়েক হাজার জুডিশিয়ারি থেকে। তারা কিন্তু এই রিস্কটি নিতে হচ্ছিল। তো আমির খসরু সাহেব, মোহাম্মদ সাহেব প্রশ্ন করছিলেন, তাহলে এই খালি জায়গাগুলো কিভাবে আমরা ফিল আপ করবো, এটা সম্ভব কিনা? তা আমরা সকলে বলেছিলাম এটা সম্ভব। জাতীয় ঐক্যমত্য থাকলে আমরা খুব দ্রুত নতুন করে রিক্রুট করব। কিন্তু আওয়ামী লীগের লোকদেরকে রেখে প্রশাসন সহ আরো বিভিন্ন জায়গায় একটি, আমরা এই 17 বছর যে বাংলাদেশের জীবন থেকে চলে গেল, বাংলাদেশের নাগরিকদের জীবন থেকে চলে গেল, তাদের লোকজন, তাদের তৈরি করা লোকজন কিন্তু সেই রেজিমকে ফিরিয়ে আনার পিছনে এখন কাজ করছে। দুঃখজনকভাবে প্রথম আলো আজকে কথিত আয়নাগর বলছে, কথিত জুলাই বিপ্লব বলছে, এবং আওয়ামী লীগের লোকজন, তথাকথিত এক ধরনের সিভিল সোসাইটির লোকজন এই বিপ্লবকে তথাকথিত আয়নাগর বলছে। তারা জুলাই হত্যাকাণ্ডকে স্বীকার করছে না প্রকাশ্যে দিবালোকে। এই সেদিন হলো বাংলাদেশের মানুষের উপর জাতিসংঘের রিপোর্টে 1400-এর উপর বাংলাদেশের জনগণ মানে তাদের হাতে নিহত হয়েছে, শহীদ হয়েছে। সেই জাজল্যমান সত্যকে তারা অস্বীকার করছে। জাতিসংঘের রিপোর্টে আয়নাঘরের কথা আছে, তারা অস্বীকার করছে। এখন বিএনপি সরকার যে ভুলটি করেছে, এবং আমি বলবো ইউনূস সরকারও ভুলটি করেছে, যে আওয়ামী লীগের মানে রেখে যাওয়া লোকজনদেরকে ওনারা চাকরিচ্যুত করেনি, তারা ছাঁটাই করেনি, তাদেরকে রেখে কম্প্রোমাইজ করে তারা রাষ্ট্র চালাতে চেয়েছে। এটি আমি বলবো ইউনূস সরকারের ভুল, তারেক রহমান সরকারের ভুল। ইউনূস সরকার যেহেতু একটি নির্বাচিত সরকার ছিলেন না, ওনাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু তারেক রহমান সরকার তো জনগণের দ্বারা নির্বাচিত সরকার, তাদের তো ম্যান্ডেট রয়েছে ভূমিকা পালন করার, তারা সেটি করেন। ভাই, আমি যদি এখানে আপনাকে একটু জানতে চাই যে আসলে আমাদের এখান থেকে বের হওয়ার কোনো প্রক্রিয়া আছে কিনা, আমরা কিভাবে এখান থেকে বের হতে পারি, আপনি কি মনে করেন? বের হওয়ার রাস্তা হচ্ছে জাতিগতভাবে ঐক্যমত্য থাকা, সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া, যারা এই রাষ্ট্রের বিরোধী, স্বাধীনতার বিরোধী, তাদের বিরুদ্ধে জুলাইয়ের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আর বিএনপির ভিতর যে অংশটি আওয়ামী লীগের সাথে, পার্শ্ববর্তী দেশের সাথে কম্প্রোমাইজ করেছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এবং প্রশাসন মানে সিভিল সোসাইটির যারা জুলাই বিরোধী, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী, তাদের বিরুদ্ধে স্ট্রং ভূমিকা নিতে হবে। এছাড়া দ্যার ইজ নো ওয়ে ফরওয়ার্ড। আমাকে চলে যেতে হচ্ছে। সকলকে সালাম। অসংখ্য ধন্যবাদ আবু বকর মোল্লা ভাই, আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। আমরা যদি হিমেল ভাইয়ের কাছে যাই, হিমেল ভাই, আপনি জানেন যে বিগত সরকার যে গুম, হত্যা, নির্যাতন এবং অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আমাদেরকে রেখে গিয়েছে, সেই অবস্থাটাকে আমরা আমাদের স্মরণ থেকে ধীরে ধীরে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং মোল্লা ভাই যেটি বলছিলেন যে এখনো পর্যন্ত আপনি যদি দেখেন যে প্রথম আলোর মতো বাংলাদেশের লিডিং পত্রিকা, যারা এই বিশেষ করে হত্যা, গুম এবং আয়নাঘরকে তথাকথিত বলছে, এবং যেভাবে তারা বাংলাদেশকে সেই আগের তাদের যে রিপ্রেজেন্টেশন ছিল 17 বছর, তারা তাদের ভূমিকা যেভাবে রেখেছে এখনো একই রকম রাখছে। এখান থেকে আসলে সরকার এত কি দুর্বল যে এদের এই মানে এদের যে সার্কেল এখান থেকে বের হয়ে আসতে পারছে না? এখানে আসলে দুর্বলতাটা কোথায়? থ্যাংক ইউ ভেরি মাচ মুজাহিদ ভাই, আমাকে দ্বিতীয় ধাপে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে বলি যে এই সরকার, আপনি দেখেন নির্বাচনের আগে থেকে আমরা কিন্তু অনেক ধরনের ন্যারেটিভ পেয়েছিলাম যে এই সরকার মূলত মোরলেস আওয়ামী লীগের সাথে একটা পলিটিক্যাল নেগোসিয়েশনের মধ্যে গিয়েছে, যে আওয়ামী লীগকে রাজনীতি করে দেওয়ার মাধ্যমে ওনারা ক্ষমতার মধ্যে আসবে, ওনারা ক্ষমতার মধ্যে আসতে চাচ্ছেন। তারই কিন্তু আমরা কিছু নজির দেখেছি ইমিডিয়েট আফটার ইলেকশন। আপনি হয়তোবা খেয়াল করেছেন বিভিন্ন পত্র পত্রিকা এবং আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে এই বিষয়গুলি অত্যন্ত ভাইরাল হয়েছে, যে একাধিক বিএনপির নেতার শরণাপন্নে ওনাদের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে বা ওনাদের ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্সের মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন ধরনের কার্যক্রম, অফিস এবং বিভিন্ন ধরনের যে পলিটিক্যাল যে অ্যাক্টিভিজম ওনারা কিন্তু করতে সক্ষম হয়েছে। সো এটা ভেরি ক্লিয়ার, ইটস এ বিট্রিয়াল অফ বিএনপি। মানে এটা তো বলতে আর কোনো বাধা নাই, ঠিক আছে? ইটস এ বিট্রিয়াল অফ বিএনপি, ওকে? কারণ বিএনপি হচ্ছে বাংলাদেশের একটা বড় পলিটিক্যাল স্টেক।
বাংলাদেশে দুইটা বড় পলিটিক্যাল স্টেক ছিল, একটা ছিল আওয়ামী লীগ আর একটা ছিল বিএনপি। সো প্রত্যাশার জায়গা অত্যন্ত মানে বেশি ওনাদের পক্ষ থেকে, যে ওনারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে গেলে লিস্ট ওনারা যে জুলাই গণ অভ্যুত্থানে যে স্পিরিট ছিল, বা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট আমরা ধরেন সাইডেই রাখলাম, মুক্তিযুদ্ধের যে স্পিরিট ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক যে ন্যায় বিচারকে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। ন্যায় বিচার যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে কিন্তু আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠতে পারে নাই। আমাদের প্রথম কাজ ছিল যে বিচারগুলিকে দৃশ্যমান করা। তারেক রহমান ক্ষমতায় আসার আগে বিএনপির বিভিন্ন ধরনের নেতা যারা ছিল, বিভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিজম যারা করতো বা অ্যাক্টিভিস্ট, ওনারা কিন্তু একটা কথাই বলতো যে বিচার বা কাজের কাজ কোনো কিছুই হচ্ছে না, আপনার সব ভুল বা সব দোষ নন্দ ঘোষটা কে ছিল? প্রফেসর মোহাম্মদ ইউনুস। যে প্রফেসর মোহাম্মদ ইউনুস অনেক কিছুর বিচার করতেছে না, উনি কম্প্রোমাইজ করতেছে, এইটা সেটা অনেক গল্প আমরা শুনেছি। বাট হোয়াট অ্যাবাউট নাও? বিএনপি are acting as a, well, not acting, BNP in power now. So BNP কেন ওই কাজগুলো আপনার করতেছে না? ওনারা প্রথম দিন থেকেই ওনারা জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, জুলাইয়ের সাথে বেইমানি করছে। সো বাংলাদেশের এত বড় পলিটিক্যাল একটা স্টেক যখন সরাসরি ক্ষমতার মধ্যে এসে এই ধরনের আপনার স্ট্যান্ডস নেয় এবং আওয়ামী লীগকে ইনডাইরেক্টলি ওনারা পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়, তখন কিন্তু এই যে আপনার পতিত স্বৈরাচারে যারা লেসপেন্সার বিভিন্ন জায়গার মধ্যে গর্তে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কিন্তু সাহস খুঁজে পায় যেন অ্যাটলিস্ট আমাদের যারা বর্তমানে সরকারের মধ্যে আছে ওনারা আমাদেরকে যে কোনো ভাবে হৃষ্টপুষ্ট দেয়, আমরা চাইলেই গণ অভ্যুত্থানের যারা ফ্রন্টলাইনার ছিল ওনাদেরকে আমরা আক্রমণ করতে পারবো। এখন এর অবসান কি? এর অবসান বাংলাদেশের সরকারকে করতে হবে। এই সরকারকে বাংলাদেশের মানুষ ট্রাস্ট করেছে, বিএনপির মানুষ ট্রাস্ট করেছে, যারা জিয়াউর রহমানের পলিটিক্স করত, যারা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পলিটিক্স করত, তারা ওনার সন্তানকে ট্রাস্ট করেছে, ওনাকে এই কাজ লাগবে করা। এখন বর্তমানে ব্লেম উইল অনলি গোস টু তারেক রহমান এন্ড দি বিএনপি এন্ড দি কারেন্ট রুলিং পার্টি, nobody else. So তাদেরকে এটা ফিক্স করতে হবে। তারা এটা কিভাবে ফিক্স করতে পারতো? তারা ফিক্স করতে পারতো এই যে গণভোটের যে আকাঙ্ক্ষা ছিল, জুলাই গণ অভ্যুত্থানের যে অ্যাসপিরেশন ছিল, এটার বাস্তবায়নের মাধ্যমে সর্বপ্রথম দে ক্যান কানেক্ট উইথ পিপল অফ বাংলাদেশ, ওইটা ওনারা করতে ব্যর্থ হয়েছে। আপনি জানেন যে 133টা অর্ডিন্যান্স ছিল বাংলাদেশের মানুষের বা গণতান্ত্রিক ডেমোক্রেটিক যে ট্রানজিশন, আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশনের কথা আমরা বলি, এরই ধারাবাহিকতায় কিন্তু 133টা অর্ডিন্যান্স এসেছে। দীর্ঘ কতগুলি মাস ধরে করার পরে কিন্তু এই কাজগুলি ওনারা করেছে। করার পরে যখন বিএনপি সরাসরি এই জিনিসগুলিকে প্রত্যাখ্যান করে, 20টা অর্ডিন্যান্স, এই যে ভাই যে বলল যে পুলিশ আপনার ঠিক মতো অ্যাক্ট করতেছে না, ভাই পুলিশ কিভাবে অ্যাক্ট করবে? পুলিশ যে কমিশন ছিল, এই পুলিশ কমিশনই তো ওনারা আপনার উড়াই দিল, এই যে ল্যাপস করে দিল আপনার 133টা অর্ডিন্যান্স থেকে যে 20টা অর্ডিন্যান্স ওরা ল্যাপস করে দিল, উধাও করে দিল। পরবর্তীতে অধিক শক্তিশালী করে সালাউদ্দিন সাহেব বলল যে ওনারা পরবর্তীতে সংসদের মধ্যে পেশ করবে। ওনারা কি মানুষকে, বাংলাদেশের মানুষকে বোকা মনে করে? ওনারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ দেয়, আপনার কনস্টিটিউশনের ভুল ব্যাখ্যা দেয়, বাংলাদেশের পার্লামেন্ট নাকি সভরিন। বাংলাদেশের পার্লামেন্ট কিভাবে আপনার সভরিন হয়? তো এই যে এই ধরনের ভুয়া তথ্য দিয়ে, অপতথ্য দিয়ে বাংলাদেশের সহজ সরল মানুষকে যে আপনার পথভ্রষ্ট করা, এর জন্য একমাত্র দায়ী হচ্ছে বিএনপি, বর্তমান রোলিং পার্টি, and they are the only main problem and they have to resolve. এমাল ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের স্টুডিওতে সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেছুর রহমান সাহেব। মোখলেছ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আপনি শুনলেন এতক্ষণ, যে আসলে আজকে জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবের দ্বিতীয় বর্ষ পার হয়ে গেছে, নতুন সরকার এসেছে, তারও প্রায় 6 মাস হতে চললো। আপনি দীর্ঘদিন অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, আপনি বাংলাদেশের সর্বোচ্চ জায়গাতে ছিলেন, আপনি জানেন যে কিভাবে এই কাজগুলো ওয়ার্ক করে। আমরা দেখলাম যে এখনো পর্যন্ত সরকারের যেই অর্গানগুলো কাজ করে, যারা মাঠ পর্যায়ে সমস্ত কিছু মেনটেন করে, সেইখানে আসলে সরকার এখনো পর্যন্ত হাত দিতে পারেনি। দ্বিতীয়ত, আপনি নিজেও সাংবাদিক ছিলেন, আপনি জানেন যে বাংলাদেশের সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলো যেভাবে সরকারের আগে বিগত সরকারের সাথে তাকে ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে যে ভূমিকাগুলো রেখেছে, এখনও তারা একই ধরনের রোল প্লে করছে। অথচ সরকার বা এই নতুন সরকারের পক্ষ থেকে এদেরকে কন্ট্রোল করার কোনো চেষ্টা আমরা দেখছি না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি কিভাবে মনে করেন যে এটা পরিবর্তন করা সম্ভব? ধন্যবাদ। আমাদের দেশে সর্বশেষ যে অভ্যুত্থানটা হয়েছে, বিশেষ করে 24-এর 5ই আগস্ট বা 36শে জুলাই, যারাই বলা হোক না কেন, এই যে অভ্যুত্থানের মাধ্যমে জনগণ স্বতঃস্ফূর্তভাবে 15.5 বছর দুঃশাসনকে, ফ্যাসিজমকে বিদায় জানিয়েছে, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে। তারপরে দেশে একটা অরাজকতা, লুটপাট এদিকে যাচ্ছিল।
সেখানে আমাদের জনগণ, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের রাজনৈতিক দলগুলো, সিভিল সোসাইটি সবাই গুরুত্বপূর্ণ দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। এবং এখন যেটা হচ্ছে যে এর আগে গত 17.5 বছর বলবো আমি, 15.5 বছর আওয়ামী লীগ সহ এর আগের যে 111 গভর্নমেন্ট 2 বছর, তারা দেশকে উল্টো পথে চালিয়েছিল। তারা বাংলাদেশকে আরেকটি পার্শ্ববর্তী দেশের কাছে বন্ধক দিয়ে ফেলেছিল। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নতজানু হয়ে গিয়েছিল। সেই অবস্থাকে তুলে আনার জন্য একটি শক্তিশালী সিভিল সোসাইটি দরকার বাংলাদেশে, এটার অনুপস্থিতি আছে। এবং এই অনুপস্থিতির কারণে কিছু সংখ্যক সংবাদপত্রের মালিক, সম্পাদক এবং আরও কিছু তথাকথিত সিভিল সোসাইটির নামে, সুশীলের নামে তারা যে অপকর্মগুলো করেছিল আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের শেখ হাসিনাকে একটা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে ওঠার জন্য তারা ভূমিকা রেখেছিল, তারা এখনও সেই ভূমিকা রাখতে পারছে এবং রেখে চলেছে, কারণ জবাবদিহিতা নেই। জনগণ, সিভিল সোসাইটি, সরকার কেউই ঠিকমতো তার জবাব নিতে পারছে না। এই জন্য আমার মনে হয় এই যে আজকে আমরা আলোচনাগুলো করছি, এরকম যে আলোচনা হয়, জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়, তাহলে এটা হবে। আর যারা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 6 মাস মতো হয় নাই। এই যে ফ্যাসিস্টের বিদায় হয়েছে এবং নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এখানে সরকারি দল এবং বিরোধী দলকে পার্লামেন্টে ভূমিকা রাখতে হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এবং কেবল সরকারের পক্ষে সব ভূমিকা রাখা সম্ভব না, বিরোধী দলকেও ভূমিকা রাখতে হবে। সরকার এবং বিরোধী দল মিলেই হচ্ছে আমাদের বাংলাদেশের যে গণতন্ত্র, সাংবিধানিক শাসন, এটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখন যারা দাঁড়িয়েছে, যে আমি আমাদের আগে যে কথাগুলো শুনলাম, সেখানে যে 33টা অর্ডিন্যান্স বিল যেটা ল্যাপস হয়ে গেছে বলা হচ্ছে, এবং এটা বিএনপি বলেছে যে এগুলা বিএনপি তারা এই বইগুলো পাশ করবে। গণভোট অলরেডি ফেরত এসছে। এই পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে সাংবিধানিক যে রায় হয়েছে, সুপ্রিম কোর্ট যারা দিয়েছে সংবিধান সংশোধনের রায়টা পঞ্চদশ সংশোধনী বাতিল করেছে, এবং সেখানে গণভোট বহাল হয়েছে, এবং সেখানে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হয়েছে। তো ফলে গণভোটটা এসে গেছে। এবং যেটা হচ্ছে বিএনপি যারা চায় যে সংবিধান সংশোধন করে ফেলা হবে, করার পরে গণভোটটা করা হবে, এটাই নিয়ম পার্লামেন্টের সংবিধান, সেটাই নিয়ম। কিন্তু এই কথাটা পরিষ্কার করে বলতে হবে, কথা না বলার কারণে গ্যাপ হচ্ছে। তারপরে যেটা হচ্ছে যে জুলাই সংস্কারের কথা যারা বলা হয়েছে, বিএনপি ব্যক্তিগত সংস্কার এবং জুলাই সংস্কার দুটাই কাছাকাছি, সামান্য বেশ কম। ফলে এটা আমার মনে হয় কথাটা ক্লিয়ার করা দরকার, এবং সরকারি দলের যেমন ক্লিয়ার করা দরকার, বিরোধী দলের পার্লামেন্টে এইভাবে ভূমিকা রেখে এটাকে আদায় করা দরকার। গণতন্ত্র এভাবে হবে, হাটিয়ারি পাবাগ্রাম সামনের দিকে এগিয়ে যাবো। অবশ্যই। কিন্তু বাইরে আমরা যেটা দেখছি, মানে সরকার, পার্লামেন্টের যে গণতন্ত্র আমরা দেখছি, এটি খুবই আসলে আমাদেরকে আশান্বিত করে। কারণ আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার সাথে তার যে সম্পর্কের জায়গাটা আমরা দেখলাম, এবং বিরোধী দলের নেতার এলাকায় তার প্রশাসনিক লোকজনকে পাঠানো। কারণ একটা প্রধানমন্ত্রী তো একটা দলের হতে পারে না, এটি সার্বজনীন সবার। সেখানে আমরা ওই আচরণটা দেখছি। কিন্তু বাইরে যে আচরণটা সম্প্রতি সময় আমরা দেখছি, যে দুইটি দলের মধ্যে, দুইটি দল না, মানে ওভারঅল সরকার এবং বিরোধী পক্ষ যারা একসাথে কয়েকদিন আগে আন্দোলন করে দেশটাকে ফ্যাসিস্টের হাত থেকে উদ্ধার করলো, তারাই এখন সংঘর্ষে লিপ্ত। এটিকে আপনি মনে করেন না এটিকে থামানোর জন্য কোনো উদ্যোগ কি সংসদ নিতে পারে, বা যারা পার্লামেন্টারিয়ান গণতন্ত্রের নিয়ে কাজ করছে তাদের কি ভূমিকা থাকবে না এখানে? তাদের ভূমিকা থাকতে হবে, কারণ আমাদের দেশকে টিকিয়ে রাখতে হবে। এতে করে এরকম অবস্থা চলতে থাকলে পার্শ্ববর্তী দেশ, আমাদের স্বাধীনতার যারা দুশ্মন, যারা আমাদের স্বাধীনতাকে সহ্য করতে পারছে না, তারা সুযোগ নেবে, এবং এটা আমাদের জন্য ভালো হবে না। সরকারি দলকে ভূমিকা রাখতে হবে, বিরোধী দলকে ভূমিকা রাখতে হবে, এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্পিকার, প্রেসিডেন্ট, এই সমস্ত প্রতিষ্ঠানে যারা আছেন তাদেরকে ভূমিকা রাখতে হবে। আমাদের সবাইকে সম্মিলিত জায়গায় নিয়ে আসতে হবে। সরকারি দল একটা দল, এখানে দলের মধ্যে নিচের লেভেলে বিভিন্ন জায়গায় বিরোধী দলের সাথে গোলমাল হতে পারে, এবং সেই ক্ষেত্রে সবসময় যে উপর থেকে বলে দেওয়া হচ্ছে তাও কিন্তু না। তো ফলে এগুলোকে বন্ধ করার জন্য সরকারি দলের যারা দায়িত্বপ্রাপ্ত তাদের পক্ষে প্রথমেই ভূমিকা রাখাটা কঠিন হয়ে পড়ে। তো আবার প্রধানমন্ত্রী যিনি বা সরকারে যারা থাকেন তাদের দায়িত্ব আছে সারা দেশের জন্য, জাতির জন্য। তো সবগুলোই আছে, সবগুলোকে অ্যাড্রেস করতে হবে, সবগুলোকে রেশনাল ওয়েতে আমাদের এগিয়ে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই। আমরা প্রায় শেষের দিকে, আপনি যদি শেষ মুহূর্তে আমাদেরকে এতটুকু সংক্ষেপে বলেন যে মোখলেস ভাই যেটি বলছিলেন যে সংসদের পক্ষেই সম্ভব বাইরের এই অস্থিতিশীল পরিস্থিতিকে কন্ট্রোল করা। আপনি চিফ হুইপের সাথে গত কয়েকদিন ছিলেন এবং তার সাথে কথা বলেছেন, আমরা দেখলাম উনি বাংলাদেশে ফিরে গিয়ে সংসদে ভূমিকা রাখছেন। এইটা বন্ধের ব্যাপারে আপনার সাথে এই ব্যাপারে কোনো কথা হচ্ছে না কিনা, অথবা এটা সম্ভবপর কিনা? শুধু আমার সাথে না, পাবলিকলি কিন্তু বিএনপি এই স্ট্যান্ডটি নিয়েছে। আজকেই আপনার একটি মিটিং ছিল, আপনার সংবিধান সংশোধন কমিটির মিটিং, এবং সেই মিটিংয়ের পুরো ব্রিফিংয়ে নুরুল ইসলাম চিফ হুইপ উনি বলেছেন যে আমরা এই সংবিধানটা সংশোধন করতে চাই সর্বসম্মতভাবে। এবং ওই কমিটিতে বিরোধী দল,
এবং বিরোধী দলের অন্য যারা অংশ আছে সবাইকেই অংশ মানে নেওয়া হচ্ছে এবং তারা সেখানে কাজ করবে। তার মানে হচ্ছে কি বিএনপি তাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছে, কিন্তু সমস্যা যেটা হলো সেটা হচ্ছে প্রিভিয়াস গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট যেই প্রস্তাবনাগুলো রেখেছে যেগুলো বাস্তবায়ন করা একটু কঠিন, যেটা সংবিধান সংশোধন দরকার হচ্ছে, যেটা মোখলেস ভাই বলেছেন, সেই জায়গাগুলো অনেক ক্ষেত্রে সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, যেটা হয়তো এনসিপি বা অন্যান্য দলের তাদেরও আছে। এবং তাদের একটা ছোট সমস্যা আছে, সেটা হচ্ছে আপনি যখন কথা বলতে গিয়ে তারা নাম্বার ওয়ানকে টার্গেট করে। যে প্রাইম মিনিস্টার তারেক রহমানের আপনি দেখবেন যে আগের যে কোনো প্রাইম মিনিস্টারের চেয়ে অনেক পজিটিভ তার অ্যাটিটিউড, কিন্তু আপনি দেখবেন কিন্তু এখানে একটা বিষয় আছে, মাহবুব ভাই। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি ডাইরেক্ট টার্গেট এবং খারাপ ভাবে, না এটা ঠিক আছে, খারাপ শব্দ উচ্চারণ করা। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যখন রাষ্ট্রের প্রধান, আপনি কোনো কিছু আপনার পক্ষে সম্ভব না সব জায়গায় ইনভলভ হওয়া, কিন্তু আমি যদি একটা অন্যায় করি, আপনি আপনার উইং, এটা দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে পড়বে। দায়িত্ব পড়বে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি ওয়ার্ডিং এর কথা বলছি। এখানে ওয়ার্ডিংটা কেন হচ্ছে, এটা হচ্ছে তাদের এইজের কারণে এবং রিসেন্ট মুভমেন্টের কারণে। আপনি যদি এটাকে সমাজতাত্ত্বিক দিক থেকে দেখেন, যারা ইয়াং জেনারেশনের প্রতিনিধি হিসেবে এখন এনসিপিতে রাজনীতি করছেন, তাদের একটা বড় সমস্যা হচ্ছে যেহেতু রিসেন্ট একটা মুভমেন্টে রক্ত দেখেছে তারা, ওই জায়গাটা থেকে তাদের ওয়ার্ডিংটা নেগেটিভ। এটা তাদের এনসিপির অধিকাংশ নেতাকর্মীদের, যেটা আমি এনসিপির পক্ষে, আমি অবশ্যই অনেক কিছু তাদের পক্ষে আমি, কিন্তু এই ওয়ার্ডিংটা তাদের ঠিক করা উচিত, যাতে আমরা একটা সম্মিলিত সুন্দর বাংলাদেশ আগামীতে গড়ে তুলতে পারি এবং ফেসিস্ট যাতে ফিরে নিয়ে আসে। যেটা আপনি দেখবেন যে শেখ হাসিনা নানা দিক থেকে চেষ্টা করছেন, এবং আগামীকাল শেখ হাসিনা বক্তব্য দেবেন আপনার ইন্ডিয়ায় একটি ফরেন জার্নালিস্টদের আপনার অনুষ্ঠানে। এরকমের ছোট ছোট অনুষ্ঠানে তারা ফিরে আসবে, কিন্তু একই সাথে আমাদের নিউ জেনারেশনকে যাতে বিপদগামী না করে সেজন্য আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন। অসংখ্য ধন্যবাদ মাহবুব ভাই। আমি আমাদের হিমেল ভাইয়ের কাছে যাব। হিমেল ভাই, আপনি যদি একটু আমাদেরকে সর্বশেষ 30 সেকেন্ডসে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জাস্ট 30 সেকেন্ডেই বলি যে ভাই যে বললো যে আসলে ভাষাগত যে প্রবলেমটা এনসিপি, আসিফ একটা সান্ডার নাম, মাহফুজ একটা সান্ডার নাম, আসিফ একটা ব্যাঙের নাম, তারপরে প্রস্রাব করে ভাসিয়ে দিবে, এই কথাগুলি কিন্তু আমাদের এই যে মাননীয় বিএনপি থেকেই কিন্তু এই কথাগুলি এসেছে। এবং বিএনপির যারা নেতৃবৃন্দ আছে অত্যন্ত মেধাবী এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, ওনারা কিন্তু আমাদেরকে এই ধরনের কথা শিখিয়েছে। And as a counter, as a political counter, we had to use some language as well. ওকে, দর্শকদের উদ্দেশ্যে বলবো এতটুকু যে আপনারা বাংলাদেশের পক্ষে থাকেন, বাংলাদেশপন্থী থাকেন, এই পরিবারতন্ত্রের রাজনীতিকে আপনারা না করেন, এক নায়কতন্ত্রকে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য যদি প্রয়োজনে আরেকটা গণ অভ্যুত্থান করা লাগে ওইটার জন্য আপনারা প্রিপারেশন নেন এবং বাংলাদেশপন্থী হন। দ্যাটস ইট। অসংখ্য ধন্যবাদ হিমেল ভাই। সম্মানিত দর্শক, আমরা দেখছিলেন টিভি ওয়ানের পর্দায় আগামীর বাংলাদেশ। আমরা আলোচনা করছিলাম ৩৬ জুলাই, 5ই আগস্ট, যেটি বাংলাদেশের নতুন বিপ্লব, নতুন স্বাধীনতা বলা হয়ে থাকে। স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ না পাওয়ার পর যে মানুষের ক্ষোভ ছিল, যে দুঃখ ছিল, সেটিকে আবার নতুনভাবে যে বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিজম আমাদের উপর চেপে বসেছিল, সেই ফ্যাসিজমের বিদায়ের মাধ্যমে নতুনভাবে একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিল, সেটি কতটুকু বাস্তবায়ন হলো সেটি নিয়েই আমরা আলোচনা করছিলাম। সম্মানিত দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকবেন টিভি ওয়ান। আর সেই সাথে আপনারা আমাদের দর্শকরা, আমাদের সাথে যারা আজকে মেহমান ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে সময় দিলেন। এবং দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা দীর্ঘক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে গুম, যে হত্যা এবং যে নির্যাতন এবং যে লোমহর্ষক কাহিনীগুলো আমাদের সামনে এখন প্রতিনিয়ত সামনে আসছে, এটিকে অস্বীকার করার আসলে কোনো জায়গা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার চলে গিয়েছে, তারা এখন তাদের যে অন্যায়গুলো ছিল সেটাকে তারা সেখান থেকে তারা শেখে নাই, বরং সেখানকার তাদের যে অন্যায়গুলো তারা করে গিয়েছে, যখন আপনি অ্যাক্টিংয়ে থাকেন তখন অনেক সময় না বুঝতে পারলেও যখন আপনি এই কালচার থেকে বের হয়ে আসেন তখন আপনার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে তাহলে আপনার বোঝা উচিত যে ওই কাজগুলো আপনাদের অন্যায় ছিল, সেটার জন্য তাদের রিগ্রেট থাকা উচিত। সেই রিগ্রেটের পরিবর্তে আমরা দেখছি যে ঠিক অপোজিট একটা বক্তব্য আমাদের মাঝে বারবার উঠে আসছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া এখন খুব অ্যাক্টিভ হওয়ার কারণে বিভিন্ন মাধ্যম থেকে সবাই সবার মতো কথা বলে, কিন্তু আমাদের এই জায়গাটা যে আমরা অন্যায় করেছি, সেই অন্যায়ের প্রতি যে আমাদের নিজেদের রিগ্রেটনেস, সেটি আসলে আমরা ভুলে যাচ্ছি, বরং আমরা অন্যায়টাকেই এখন ন্যায় বলে প্রচারের চেষ্টা করছি। আমরা এটা থেকে বিরত থাকি, আমরা একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কাজ করি, সবাই যেন বাংলাদেশমুখী থাকি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।